ওয়েল, এইটাই আমাদের ফার্স্ট পডকাস্ট। আমরাও পডকাস্ট শুরু করছি এবং পডকাস্টের নাম, সব কিছু একটা নাম দরকার হয়। পডকাস্টের নাম হচ্ছে গিয়ে চারকোনা টেবিল অ্যান্ড এডে পডকাস্ট। চারকোনা টেবিলটা রিয়াদের কীভাবে যেন আসলো কথা? আচ্ছা, এটা চারকোনা টেবিলটা আসতে হচ্ছে যে আমরা সবসময় যেটা দেখি যে ছোটোবেলা থেকে পেপার পত্রিকা পড়ে আসছি গোল টেবিল বৈঠক সবাই মানে গোল টেবিল বৈঠক দিয়ে আমি সবসময় যেটা বুঝছি যে ইম্পর্টেন্ট কোনো একটা কথাবার্তা হবে। তো আমার কাছে সবসময় মনে হয়েছে যে এত ইম্পর্টেন্ট কথাবার্তা হয়েছে এই 25-30 বছরে, কিন্তু আমার কাছে ওরকম ইম্পর্টেন্ট কথার আউটকাম আমি খুব কম দেখছি, আমার কাছে মনে হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা যেহেতু ওই ইম্পর্টেন্ট কথা বলবো না, আনইম্পর্টেন্ট কথাগুলোই বলবো, এর জন্য গোল টেবিলে আমরা একটু সাইড করে দিয়ে আমরা চারকোনা টেবিলে বসে আলাপটা শুরু করছি। তো এখান থেকেই চারকোনা টেবিল। এখান থেকে যদি আমরা আগাই, আমরা যে কোনো কিছুই আলাপ করতে পারি, ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট যে কোনো কিছু। ভাই আচ্ছা, ভালো কথা। চারকোনা টেবিলটা আমি ঢাকা কলেজের সামনে চারকোনা টেবিল দেখছি, মানে জাস্ট সিম্পলি মানে ঘষা মাজা নাই, এরকম টাইপের কিছু কাঠ দিয়ে চারপাশে তক্তা মক্তা মাইরা হচ্ছে চারকোনা বাস হয়েছে। আমার বাসার টেবিলও চারকোনা টেবিল ছিল। আমি একজন চারকোনা টেবিলে পড়ছি, মানুষের চারকোনা টেবিলে পড়তে দেখছি। খুব কম বাসায় দেখছি গোল টেবিলে বসে পড়তেছে বা কিছু করতেছে। গোল টেবিল খাইতে দেখছি মানুষের বাসার মধ্যে, গোল টেবিলে খাইতে দেখছি। এই জন্যই মনে হয় যে কবি বলছিল গোল করো না, ঠিক আছে? আমরা কিন্তু যে গোল করবো না, আমরা চারকোনাতেই আছি। এনিওয়েজ, পডকাস্ট যেহেতু চলতেছে, আজকের দিনের সবচেয়ে সেরা আলাপ কি ছিল, কার কি মনে হয়? আজকে পুরা ভাই খবরের একদম আলাদা। আজকে যেটা জানতে পারছি সেটা হইতেছে যে সরকারি ছুটি 9 দিন। রাইট। এবং আজকে সারাদিনই আমাদের অফিসে একটা চাপা উত্তেজনা ছিল যে সরকারি ছুটিটা কয়দিন দিবে, এখনো মেইল দিচ্ছে না কোনো এইচআর। একটু পরপর যায় বিভিন্ন মানুষ যায় এইচআর খোঁজা দিয়ে আসতেছে, ভাই ছুটি কয়দিন 3 তারিখ কি ছুটি দিছে, 3 তারিখ কি ছুটি দিছে। সো এই আলাপ চলছে সারাদিন। শেষ পর্যন্ত নির্বাহী আদেশ আসছে, এক্সিকিউটিভ অর্ডার। এর আগে আমাদের নির্বাহী প্রধান ছিল ওই ব্যক্তি আর কি, এখন বর্তমানে তো নির্বাহী প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। ভদ্রলোক, ভালো লোক, তার মাগফিরাত কামনা করতেছে। বিশ্বাসী লোকজনের তার মাগফিরাত কামনা করতে ভালো লাগে। ভদ্রলোককে আমি যদি ভদ্রলোককে ডিফাইন করতে চাই একটা ওয়ার্ডে, আমার কাছে ভদ্রলোকই খুব স্মার্ট মানুষ। না, ইউনূস সরকার 2029 সাল পর্যন্ত দরকার, এসব কথাবার্তা কিন্তু চলতেছে। ভালো কথা, ইন্টারেস্টেড ইভেন্ট, কিন্তু এটা চলতেছে, ভালোই আলাপ চলতেছে। এখানে যারা পক্ষে কথা বলতেছে তারাও খুব ভালো বলতেছে। একটা জিনিস খেয়াল করছেন না, যায় না, আবার ওই যে যারা আবার কিছু আছে তো তারা এখনই নির্বাচন চায়। কিছু আছে, ধরেন একটা পার্টি আছে এই ধরনের অনেক অ্যাগ্রেসিভলি 3-4 দিন ধরে আছে। কয় তারিখ আজকে ভাই? 20 তারিখ, রাইট? 20 মার্চ আজকে 20 মার্চ। হ্যাঁ। সো এই 20 মার্চে এসে যেটা দেখতেছি যে প্রচুর মানে লাস্ট 2 দিন ধরে ওই পার্টিটার প্রচুর মানুষজন এই কথাটা বলতেছে যে মানি না, মানবো না। এই 1 সপ্তাহ আগে মানি না, মানবো না কথাটা ছিল না, স্লো চলো একটা নীতি ছিল ওদের। বাট হঠাৎ করে দেখলাম যে সবাই অ্যাগেনস্ট, একদম যে ইলেকশন দিতে হবে, কোনো সংস্কার মানি না, অমুক না তমুক না। ভাই এত আলাপ দিয়ে লাভ নাই। যেটা আলাপ এখন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলাপটা, সেই আলাপটা হইতেছে যে ঈদের আগে বেতন পাবো কি পাবো না। এখানে আবার একটা ডিলেমা আছে আমাকে চাকরিজীবী মানুষের মধ্যে, বড় বড় ডিলেমাটা কিরকম যে ঈদের আগে তো বেতন পায়ে গেলাম, তুমি যদি একটা বাজান, তুমি যদি 27 তারিখে টাকাটা পাও পরের মাসের, ঈদের পরে তুমি গায়েব হয়ে যাবে। ঈদটা তুমি তোমার কোনো দিশাই থাকবো না, তুমি এদিক বিদিক যাইবা, হ্যাঁ, পার্টি সার্টি করবা, খরচ টরচ করবা, জাস্ট ঈদটা শেষে ছুটিটা শেষ হবে আর তুমি নিজের একটা বাস খাইবা। কারণ যেই অল্প করে টাকা, যে টাইট একদম অবস্থায়, যে দিনে আনি দিনে খাই অবস্থায় আমাদের এখনো আছে। হ্যাঁ, কাইন্ড অফ লেবার, যেটা আমরা আমরা এসির নিচে বসে আমাকে ময়দানে যাইতে হয় না, রোদে পুরো পড়তে হয় না। এতটুকুই আসলে ভাই পরিবর্তন। মাঠের মানুষই না, এইটুকু মাঠের কর্মীরা ধরেন বস বিরক্ত হলে গালিগালাজ শোনে, আমরা বস বিরক্ত হলে একটু কি বর্তর্ষণা শুনি। বর্তর্ষণা, উচ্চারণটা কি? বৎসরণা। এই প্রণালী। আচ্ছা, আমরা কিন্তু দেখছো বাংলাতে কিন্তু দুর্বলতা খুবই মানে লক্ষণীয়, বাংলা কিন্তু পারতেছে না। মানে এটা কাহিনী হইতেছে কি, এই মানে এইচআর ডাইকা মানে 4-5টা কাহিনী কাবজা করবো, এইটু কি এটার বাংলা কি হইতে পারে? এটা তো অ্যান্টোনিম আমি বলে দিলাম। আমগো অবস্থা ওই ভালো না ভাই, আমগো অবস্থা কি, আমি যা দেখতেছি আমরা সেই স্পার্টাতেই আছি, মানে আমরা সেই যুদ্ধ মধ্যে করতেছি।
এবং যুদ্ধ করে আমরা হচ্ছে রাজা মাজা চেঞ্জ করতেছে, কোন করতেছে স্পার্টানরা সেই যোদ্ধার জাতি আছে, স্পার্টানকে ভাগ্যর পরিবর্তন যদি আলাপটা ধরা হয়। 5 তারিখ আপা ফ্লাই করছে ইন্ডিয়ার উদ্দেশ্যে, 6 তারিখ থেকে ভয়েড, 8 তারিখে সেম মানে কন্ডিশনস। একটা খেলার কিন্তু কিছু গেমসের রুলস থাকে না, ছোটবেলা আমরা সব গেমসের কিছু রুলস দেখছি। রাষ্ট্র খেলার একটা রুলস আছে, সেই খেলার রুলসটাকে বলা হচ্ছে সংবিধান বা কনস্টিটিউশন। কিছু দেশের কনস্টিটিউশন হচ্ছে কি 4-5টা ওয়ার্ডে আছে, যেমন আমেরিকা। কিছু দেশের আবার খেলার কোনো কনস্টিটিউশনই নেই, মানে কোনো প্লে নাই, ওটা হচ্ছে আবার ইংল্যান্ড। বাংলাদেশের আছে 153টা ধারা সহ। তো ওই জায়গার কোনো একটা খেলায় আপা হচ্ছে কি দেশের প্রধান নির্বাহী আর নাই। তো দেশের যদি প্রধান নির্বাহী না থাকে, জনগণকে দেখভাল করবে কে? সরকার। সরকার আসছে এবং সরকার শপথ গ্রহণ করছে। ওই যে আগের যে খেলা যে চালাইতেছিল, খেলাটা জোকার থাকে, কার্ডের খেলাটা জোকার থাকে না, কোনো কাবজাব নাই, বাট জোকার মাইরে দিলে খেলা ঘুরে যায়। চুপ্পু ইজ দ্য জোকার। অ্যান্ড প্রেসিডেন্ট চুপ্পু যেহেতু আছে, সে কিন্তু সংবিধানের লিগ্যাসি মেনটেন করছে এবং সিস্টেম চেঞ্জ হয় নাই, সিস্টেম সেম সিস্টেমে আছে। সিস্টেম ওই যে 5ই আগস্টের পরবর্তী আমাদের যে সেম সরকার, সেম সিস্টেম বহাল আছে, মানে সরকার বহাল নাই, সিস্টেম বহাল আছে। রাইট। সো এই জায়গায় যে কথাটা আছে, আমরা যে বিপ্লব করছি বা বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান। সো আমার যেটা মনে হয় প্রত্যেকটা জিনিসেরই 3টা পার্ট থাকে। একটা মানে প্রি এরা, একটা হচ্ছে এই ঘটনা ঘটার সময় এবং পোস্ট এরা। সো এই প্রি বিপ্লবে যখন বা প্রি বিপ্লবের সময় যেটা হওয়া দরকার ছিল হয়েছে, বিপ্লবের সময় যেটা হওয়া দরকার ছিল হয়েছে, কিন্তু পোস্ট বিপ্লবের সময় যে আমার কাছে মনে হয় যে বেড়া ছায়া লেগে গেছে। যেই জায়গাটা আসলে ওই যে আমরা ছোটোবেলায় ভাব সম্প্রসারণ লিখতে হয়েছে বাধ্য হয়ে, যে এই মুকুট মানে পাওয়ার চেয়ে ধরে রাখাটা ডিফিকাল্ট। সো আমার কাছে ওইটা মনে হয়েছে যে ধরে রাখাটা ডিফিকাল্ট। আমরা ধরে নিজেদের মধ্যে ক্যাওসে লিপ্ত হয়েছি, নিজেরা মানে যা ইচ্ছা তাই করতেছি। মানে আমরা স্বাধীনতার আসলে কেমনে উপভোগ করতে হয় এই জিনিসটা কখনো শিখি না। এটা কখন শিখবে? আপনি একটা র্যান্ডম প্লেয়ার যদি, যেমন পারভেজ ভাই যদি ধরেন ক্রিকেট না খেলা, হঠাৎ করে আপনি এই বড় হওয়ার পরে তারা মানে বেসবল ধরাই দেওয়া কন যে এই তুই ভালো খেলোস না কেন, এই জিনিসটা তো হইল না ভাই। সে তো কখনো বেসবল ধরেই নাই, সে তো ক্রিকেট ধরছে, বেসবল তো দেখছো তুই। আলাপটা এইভাবেও চিন্তা করা যায় যে মানে এখন তো আমরা কিছু মত প্রকাশের অধিকার আমরা পাইলাম, আমরা কথা বলতে পারবো। তাহলে আমাদের ব্যাপারটা কী ছিল, আমরা হয়তো শিল্প সাহিত্য এগুলো জাগ্রত হবে। হ্যাঁ, নতুন হয়তো আপনার গান টান একটু আইবে, নতুন নাটক আপনি হয়তো দেখতে পারতেছেন। হ্যাঁ, আপনি যে আগে লিখতে পারতো না, বই রাইটার বিভিন্ন কিছু, সে এখন লিখতে ভালো ভালো বই আসা শুরু করতেছে। সব দিক থেকে মানুষের স্বাধীনতা, সব দিক থেকেই মানুষের স্বাধীনতা আসবে। কিন্তু এখন আপনার কী করতে চিন্তা হইতেছে, আপনার রাতে বাইরে থাকলে আপনার বাসায় ঠিকভাবে ফিরতে পারবেন কিনা এই নিয়ে আপনার চিন্তা করতেছে, আপনার এই নিয়ে লেখতে হইতেছে। হ্যাঁ, আপনার এলাকা পাহারা দেওয়ার কথা চিন্তা ভাবনা করতে হইছে। সো এই আপনি মানুষজনরে, আপনার বন্ধু বান্ধবকে আপনি অ্যাডভাইস দেন না যে একটু রাত হইলে বাইরে থাকো। হ্যাঁ, আগেই এই সন্ধ্যায় যেমন পাখি নিরে ফিরে, এবং সন্ধ্যা হইলেই বাবা নিরে ফিরো, এরকম একটা এগুলো নিয়ে আপনার চিন্তা করতে হচ্ছে। তাহলে আপনি কি মত প্রকাশ, এই মত প্রকাশ দিয়ে আপনি কি করবেন? একটা চিপস আছে মিস্টার টুইস্ট, মিস্টার টুইস্টের দাম 5 টাকা বেড়ে গেছে। আগে 20 টাকা ছিল না, এখন 25 টাকা হয়েছে। আজকে দেখলাম 25 টাকা হয়েছে, মানে 5 টাকা বাইরে গেছে। চিপসের কিন্তু সাইজ ওই সেমই আছে, কমছে উল্টা বলতে পারেন। না কমে না, কোয়ালিটি সেম রাখছে কিন্তু প্রাইসটা বাড়াইছে। এটা আমার মনে হয় যে একটা ভালো পলিসি। এটা হোক্স হইতে পারে ভাই। না হোক্স না ম্যান, আমরা সবসময় আমার প্রিমিয়াম প্রোডাক্ট আমার মনে হয়। প্রিমিয়াম প্রোডাক্ট আমার কাছে মনে হয় একসময় ছিল, কিন্তু এখন আমার মনে হয় যে হয়তো কোয়ালিটি সেম আছে বাট কোয়ান্টিটি একটু কমছে, প্যাকেটের সাইজ সেম আছে। কারণ আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ এতটাই বাটপাট, অনেকেই আছে এতটাই বাটপাট, ধরেন ইনক্লুডিং মানে মেনি অফ আস, এতটাই বাটপাট যে ধরেন আপনি কি চিন্তা করবেন যে ও যেহেতু প্রাইস বাড়াইছে, তাতে মানে কোয়ান্টিটি সেম রেখা, কোয়ালিটি সেম রেখা, প্রাইসটা বাড়াইছে, যে খরচটা এক্সট্রা লাগতেছে বলে দাবি করতেছে। কিন্তু আপনার এই বিশ্বাসটাও ভঙ্গ করবে। ও কী করবে? ও প্রাইসও বাড়াবে, কোয়ান্টিটি দুটোই কমাবে। ও এতটাই বাটপাট, ও এতটাই খাইতে চায়। সব ক্ষেত্রে না, আমার কাছে আমি আসলে মিস্টার টুইস্টের ফ্যান বয়। সো একটা ফ্যান বয়ের সবসময় একটা রাজনৈতিক মতাদর্শ থাকে। ও ভালো কথা, মত প্রকাশের কথা নেই, যেটা মনে আসলো মাথায়, সেটা হচ্ছে ফারুকি। তার একটা মুভি হাসিনা রেজিমের সময় মুক্তি পায় না, তো সেই মুভিটা সেই সময় সে বেশ আওয়াজ তুলছিল যে আমি পারতেছি না,
মানে সেন্সর করা হইতেছে, আমি এটা এখন প্রেজেন্ট করতে পারতেছি না। হাসিনা রেজিম কিন্তু আজকে নাই, দীর্ঘদিন বলা যায় নাই, অনেক দিন ছিল ক্ষমতায়। এখন দেখলাম যে ফারুকী এখন ক্ষমতায়, সে একই মিনিস্ট্রিতেই আছে, মিনিস্টার পদেই আছে, তার মুভিটাই কিন্তু মুক্তি পেল না। কেন পারো না? এটা তো কেউ জিজ্ঞাসা করতেছ না। আমরা যদি সামহাও মানে আমরা ফারুকের ভাইয়ের সাথে যদি দেখা হয়, ভাই সবই তো বুঝলাম, নিজের মুভিটা রিলিজ করতেছেন না কেন ভাই? ফারুকের ভাই কি এটা কি ফাচু কি ভাই? ডাইরেক্ট এটাই পেতাম। তো অংশ ব্যস্ততা দেখাবে, বলবে যে অনেক ব্যস্ত, একটা কাজকর্ম আছে, প্রোগ্রাম আছে। তাহলে আমি বলবো যে ভাই আপনি আমগো মুভিটা রিল দিয়ে দেন, আমরা সিনেমাটা চালাই দিব, মনে আমরা চালাই কিছু কই রাখাই, আপনি পারতেছেন আমরা করতেছি। কয়েকটা সাথে চালান যাইবে শুক্রবারে। এটা নিউজ যদি দেওয়া হয়, হ্যাঁ সিনেপ্লেক্সে নিবে, শ্যামলি আছে, সনি আছে, অনেক তো আছে, দিল্লি হবে। আমরা মার্কেটিং করে চালাই দিতে পারবো, আগ্রহ পাইলে আরো কন্টিনিউ করব। ভাই আমার মনে হয় ফারুকী ছবি যদি রিলিজ হবে, এটা কেউ জানে, অটো পাবলিসিটি। যেই ছবিটা, যে সিনেমাটা এতদিন হচ্ছে রিলিজ পাইতে পারে নাই, ওইটা রিলিজ পাবে, সে রাষ্ট্র ক্ষমতায়, এটা আসলে দেখার মতো মজা অন্যরকম। ব্যাপারটা এরকম, ধরো রাজা কবিতা লিখছে, লিখা হচ্ছে, জনগণের শুনেছে, সেটাই। বাই দ্য ওয়ে, এরশাদ, জেনারেল এরশাদ বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল, তো এরকম বলা হয়, এরকম জনশ্রুতি আছে। আমার একটা ফেভারিট, মানে এটা বললে অনেকেই আমাকে মক করে, সবারই তো একটা হচ্ছে গিয়ে সংখ্যা থাকে, যে আমার হলিউড ওরে ভালো লাগে, তারপরে হচ্ছে গিয়ে বলিউড ওরে ভালো লাগে, সাউথ ওরে ভালো লাগে। তো বাংলা সিনেমা আমাকে আরে ভালো লাগে। বাংলা সিনেমা যদি নায়ক বলা হয়, নায়ক বলতে আমি একজনকে চিনি, সেটা হচ্ছে মান্না ভাই। আমার কাছে মনে হচ্ছে যে পৃথিবীতে নায়ক হচ্ছে গিয়ে, যদি বাংলা সিনেমায় বলা হয়, মান্না। রাজ্জাকের এই মুভি ওই সময় আমি জন্মই হয় নাই, তো আমি এটা বলতে পারবো না, বাট মান্না ইজ এ নায়ক। এরপরে যদি বলা হয় যে তাহলে অভিনেতা, বাংলা সিনেমাতে সেরা কয়জন অভিনেতার মধ্যে একজন হইতেছে ডিপজল, তারপর হচ্ছে হুমায়ুন ফরিদি, এবং আমি তৃতীয় একজনের নাম বলবো, সেটা হচ্ছে মিশা সওদাগর। যে দ্য ক্লাসিক। তুমি যদি এল প্যাচিনোর হচ্ছে অভিনয় দেখো, এল প্যাচিনো তার ইচ অ্যান্ড এভরি মুভিতে অলমোস্ট একইভাবে সে এক্সপ্রেশন দিয়ে কথা বলতেছে, মানে সে তার ক্যারেক্টারে থাকে, তার কোন ক্যারেক্টারে থাকে, সে যখন যেই অভিনয় করতেছে, সে ডিয়ার হান্টারে যে অভিনয় করতেছে, সে গডফাদারে যে অভিনয় করতেছে, সেম তার আই লুক, তার ক্যামেরার সামনে তার দাঁড়ানো, তার পোর্ট্রেট সেম। অ্যান্ড ডিপজল, মিশা সওদাগর, হুমায়ুন ফরিদি, এই তিনজনই বাংলাদেশে আমার দেখা তার এই কাজটা করতে পারছে ক্যামেরার সামনে। কিন্তু হুমায়ুন ফরিদি তো ভাই জায়গায় জায়গায় চেঞ্জ হয়েছে, মানে ওর সংসার যখন দেখছি তখন একবারে দেখছি বাংলা সিনেমার একদম ভিলেন, ধরেন ওই ভিলেনও অন্যরকম ভিলেন, মানে একরকম। তুমি দেখবা তার ভিলেন, প্রতিটা ভিলেন একটা মেলন করে, আমি তার, তুমি ভিলেনগুলো দেখো, সে কিন্তু মেলন করে ভিলেনের হচ্ছে কি ইয়া করছে। আবার হচ্ছে কি ডিপজল হচ্ছে কি সেই ছেলেটা, যে ছেলেটা ভালো হইতে যাইতেছে, কিন্তু সোসাইটি তাকে ভালো হতে দেয় না। ডিপজলের প্রতিটা মুভির একটা মেসেজ থাকে যে হ্যাঁ, পৃথিবীতে একটা ভালো ছেলে থাকে, একটা ফার্স্ট বয় থাকে, যে নায়ক হয়। মান্না, তার মুভিতে নায়ক থাকতো মান্না, আর সে হচ্ছে কি সেই বেয়াদব ছেলেটা যে ভালো হতে চাইছিল, কিন্তু সোসাইটি তাকে সে কোনো ভালো দেয় না, সে অপ্রাপ্তি নিয়ে সে মারা যায়, সোসাইটি থেকে সে হারায় যায়। ডিপজল কিন্তু সেই অভিনেতা। আর মিশা সওদাগর গুরু, ইজ দ্য লেজেন্ড। মানে তার লেজেন্ডের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তার হাসি। মানে জোকার একটা হাসি দিত না, মানে ব্যাটম্যানে যেরকম টাইপের একটা মানে আতঙ্ক ছড়াইত, মানে সেটা কার্টুনে যে হাসিটা দিচ্ছে হচ্ছে মার্ক হ্যামিল, সেম টাইপের হচ্ছে। আমি দেখছি যে বাংলা সিনেমাতে শয়তানের হাসিটা দিতে ভাই, হাসি দেখলেই বিশ্বাস করো পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা মনে হবে। মানে একটা মানুষ অভিনয় এভাবে ফুটে তুলতে পারে, সে বাস্তব জীবনে এরকম না, সে খুবই একটা ক্লিন ইমেজ, একটা ভদ্রলোক, নিপাট ভদ্রলোক, কিন্তু সে ক্যামেরার সামনে এরকম মানে নিপাট অভিনয় করতে পারতেছে, সে ভরগায় যেতেছে না। আর নায়িকা
নায়িকা যদি বলা হয় তাহলে আমি বলবো অপু বিশ্বাস। অপবিশ্বাস আর ববিতাই ভালো। ববিতা ভাই, এই যে ববিতা ভাই ববিতার ওই যে ওই সিনগুলা, যে পুকুর থেকে গোসল করে উঠতেছে, তরুণী ববিতা ভাই অসাধারণ ভাই, অসাধারণ। মনে হচ্ছে আমি হলিউডের একটা নায়িকাকে দেখতেছি, সুইমিং পুল থেকে উঠে আসতেছে। ববিতা মনে হয় সত্যজিৎ কাজ করছিল, হুম, তাই না? কাজ করছিল। নায়িকা পূর্ণিমা কিন্তু দীর্ঘদিন হচ্ছে পপুলার ছিল, মনে আছে? মনের মাঝে তুমি, ওই যে রিয়াজের সাথে যে একটা তার কাপল ছিল ওই সময় ইন্ডাস্ট্রিতে, মনের মাঝে তুমি কিন্তু হিট খাইছিল কোন জায়গায়, মানে গান গান কিন্তু সব জায়গায় বাজতো। আমি এখন মনে করতে পারি ওই বছরটা রিয়াদ, ওই বছরটা গান বাজছে এলাকাতে, আমি কানে শুনতেছি, আমি রাস্তাঘাটে যেখানে যেতেছি আমি একটা বাচ্চা শুনতেছি, আমি মনের মাঝে তুমি গান বাজতেছে। ঢাকার বৃষ্টি হইতেছে, এটা কি অ্যাসিড ড্রেন হওয়ার কোনো চান্স আছে নাকি? হতে পারে। অশনি সংকেত ছিল ববিতা, দেবু। বাংলা সিনেমায় আমার মনে হয় যে বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টরটা যে বুমিং করছে কিন্তু 80s-এ, রাইট? রিয়াজ গার্মেন্টস নেই, কোন একটা গার্মেন্টস যে উঠলো না ফার্স্টে জিয়ার সময়, প্রেসিডেন্ট জিয়া, তো জেনারেল জিয়ার সময়কার কথা। তো ওই সময় দেখো মুভিতে তুমি কি দেখতেছো, শাবানাকে দেখতেছো, শাবানা কিন্তু কাপড় সেলাই করতেছে ম্যাম। তুমি সোসাইটির ইয়েটা দেখছো, মার্কেটিংটা দেখছো, সিনেমা কতটা হচ্ছে কি ইনফ্লুয়েন্স করছে সময় টিকটক নাই, সিনেমা হল চলতেছে, সিনেমা হলে শাবানা হচ্ছে কাপড় সেলাই বড়লোক হয়ে যেতেছে। আরেকটা নায়িকাকে আমার ভালো লাগতো, ড্রিম লাইক আমেরিকান ড্রিম ছিল ভাই টাকা না পাই, হ্যাঁ। আরেকটা ছিল যে স্বরলিপি, আপনার যে উত্তম কুমার একটা সিনেমা করছিল না, দেয়া নেয়া, একটা গান ছিল, জীবন খাতার প্রতি পাতায় একটা গান ছিল, যাওয়ার শুনছো? হ্যাঁ, তো এটা 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 বাংলায় বাই করছে যে স্বরলিপি, এটা দেখছিলাম ববিতার। আল্লাহ, ভাই আরেকটা নায়িকাকে ভালো লাগতো, দিতি। দ্বিতীয় ইন্তেকাল করছে, এটা জানি না, but এদিকে আমি ধরো ক্রিকেট আবার আবার যেমন ছোটবেলা অনেক নিয়ে নিছি, ঠিক আছে, লম্বা সময় খেলা দেখছি, জাস্ট খেলা দেখছি আর কিছু না, মিস করি নেই ভাই কোনো সময়। আমি এই ব্যাপারটা দেখছি হচ্ছে আমার ফ্রেন্ড জাবের খুবই ট্যালেন্টেড একটা ছেলে, ও খুবই ভালো স্টুডেন্ট ছিল, সে গণভবনের মতো স্কুল যেখানে সে ফার্স্ট বয় ছিল, তার মনে বুঝতে হবে শের বাংলা বয়সে সে 1 থেকে 10-এর মধ্যে থাকা হয়েছিল। গণভবনের ফার্স্ট বয় মানে শের বাংলা বয়সে 1 থেকে 10-এ থাকবে, রেসিডেন্সিয়ালে গেলে সে প্রথম 50-এ থাকতে পারবে না, এটা কি থাকা যায়, কারণ শের বাংলা বয়সের বলা বড় রেসিডেন্সিয়ালে প্রথম 50-এ ছিল না। জাবেরকে আমি দেখতাম, জাবের ওই যে মনীষের কাজ করতে আসে দুপুরবেলা ম্যাক্সিমাম টাইমে খেলা থাকে, ডে নাইট ম্যাচগুলো হলে দুপুরে শুরু হবে, শুধুমাত্র ওই যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে খেলা হলে ডে ম্যাচগুলো সকাল 8টা শুরু হতো, ওরা দেখতাম ওর খেলা, আমার কি করে তোমার খেলা ঠিক আছে, ওরা দেখতাম ও খেলা দেখে। আমি তখন হচ্ছে গিয়ে খেলা, আমার কাছে ক্রিকেট খেলাটা মনে হচ্ছে কি অনেক দীর্ঘ সময় দেখতে হয়, জমতেছে না, হ্যাঁ ভালো লাগতেছে কখন, যখন শোয়েব আখতার বল করতেছে ওই মুহূর্তে আমার ভালো লাগতেছে, হ্যাঁ শোয়েব আখতার বলে করতেছে, আমার কাছে মনে হচ্ছে শোয়েব আখতার গাড়ায় দেয়, ওটাকে গাড়ায় দেয়, মাইরা ফেলবো ভাই, ঠিক আছে আমার মনে হচ্ছে মাড়ি কাপ চলছে। তারপরে হচ্ছে কি ধরো এরকম ব্যাট করতেছে রিকি বল, আমার কাছে হ্যাঁ রিকি বল খিচাই দেয়, ঠিক আছে, মানে তারপর যেটা দিয়া জ্যাক ক্যালিস ব্যাট করতেছে, মানে এরকম সিঙ্গেল প্লেয়ারের প্রতি একটা বাকি পুরা খেলা আমার দেখার ধৈর্য নেই, কিন্তু ধৈর্য আছে। এদিকে তখন হচ্ছে গিয়ে ফুটবলটা তাও জানি না যে ফুটবলটা কোন চ্যানেলে দেখায় না, তখন ফুটবলের ব্যাপারটা ধরতে পারি না, বাট বাসায় পত্রিকা রাখতো,
পত্রিকা রাখার জন্য যে আমার ছিল ভাই প্রথম 2002 এর বিশ্বকাপ। হ্যাঁ, আমি তো এখন একদম তুমি তো পোনা তখন, পোনা। হ্যাঁ, পোনা। আমি নিজেই পোনা, আমি ওই সময় আমার পরিচিত আশেপাশে যারা আছে বেশিরভাগই ব্রাজিলের ফ্যান। মামা আমার যারা, আমার ফ্যান যারা ওই সময়, যাদেরকে আমি পিপল আই লুক আপ টু, তারা সবাই ব্রাজিলের ফ্যান, বিশাল বড়। রোনালদো ব্যাপার, তখন ওই সময় রোনালদিনো আছে একটা ব্যাপার ব্রাজিলের, সেই সময় ভাই আল্লাহ। আমি ওই সময় ক্লাস 3-তে পড়ি, তো কিছু করার নাই। আর দেখলাম আর্জেন্টিনা প্রথম রাউন্ডে, বুঝতেই মানে আমি বিশ্বকাপ ব্যাপারটা বুঝছি আমি তখন, যতক্ষণে বুঝে গেছি যে আর্জেন্টিনা বাদ পড়ে গেছে। হ্যাঁ, ততক্ষণে আমি বুঝছি যে খেলা হইতেছে, বিশ্বকাপ হইতেছে। ওই সময়ে যে ফার্স্ট রাউন্ডের খেলা শেষ হয়ে গেছে, তা আমার হলো ব্রাজিলের খেলা ভালো লাগলো। এটা দেখলাম যে হ্যাঁ নামতেছে, কারা দেখে ভালো লাগলো, যে কাকারে দেখে এটা লুকের ক্যাচি লুক পাইলাম। ঠিক আছে, যে লোকটা হ্যাঁ সুন্দর। আমার ভাই 2002 খেলা দেখা শুরু ফুটবল। তারপরে যে ফাইনাল ম্যাচটা মনে আছে আমার, 2002 এর পুরো খেলা আমি দেখি নাই, ফাইনাল ম্যাচটা মনে আছে। যে আমি শুনতেছি যে জার্মানির একটা গোলকিপার আছে, গোলকিপারের নাম শুনতেছি, এই একটা নাম আমার কাছে আসতেছে, আর রোনালদোর নামটা আমার কাছে আসছে সামনে। এরকম একটা মাথার মধ্যে একটা চুল, আমি এটা আবার কি হেয়ার স্টাইল রে ভাই, হ্যাঁ এই কি বুলজিরা করছে নাকি, পরে না বুঝতে পারলাম এটা একটা স্টাইল। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরপরে আরেকটা নাম আছে রোনালদিন, যে এ তো ছন্দ জাদুঘর। তো ফাইনাল ম্যাচে কি হইল, রোনালদোর 2 গোল, অলিভার কান বোল্ড আউট। তো আমি ব্রাজিল, এর মাধ্যমে আমি ব্রাজিলের ফ্যান হইলাম। এর মাধ্যমে আমি জার্মানির ফ্যান হচ্ছি। সবাই ব্রাজিল জিতছে, আমার এত কষ্ট লাগছে জার্মানির জন্য। অলিভার কান, ভাই অলিভার কান তো পুরা মনে করেন বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স। ওর খেলা দেখেই আমার জার্মানি ভালো লাগছে। না, এরকম একটা গোলকিপার থাকলে আর কি লাগে। আর জার্মানি খেলতে মেশিনের মতো, তখন পাস এদিক দিয়ে সেম খেলা করতেছে। আমি ওই সময় জার্মানি খেলা বুঝতেছি না, আমার খেলা মনে আছে বাসায়, যেহেতু মানে ব্রাজিলের একটা ফ্যান। আর আমার 98-এর খেলার ফাইনালটা মনে আছে, 98 ফাইনালটা মনে আছে, যে ফ্রান্স নামে একটা আছে। আমি কিছু হালকা জিনিস মনে আছে, মানে আব্বুর কাছে এরকম ফ্রান্স একটা মুসলিম প্লেয়ার আছে, জিদান। ঠিক আছে, এটা একটা ব্যাপার বাংলাদেশের আব্বুর কাছে। সেকেন্ড ব্যাপার হচ্ছে ফ্রান্স এবার জিতছে, এবং আব্বু ওই সময় খুশি আবার অখুশিও না, কারণ হচ্ছে কি ব্রাজিল জেতে নাই, বাট জিদান জিতছে। মানে ব্যাপারটা বুঝছো, মুসলিম মনস্তত্ত্ব বুঝতে হবে জায়গায়। 2002 ওই সময় তো আমি তখন বুঝছি যে ফাইনালটা দেখলাম, হাইরা গেছে টিম। আমার একটা ইয়েলো কালার গেঞ্জিও কিনে দিচ্ছিল 98, পরে দেখছি রাত্রে দেখলাম হাইরা গেছে টিম, খারাপ লাগলো। পরে হচ্ছে কি 2002 পরে দেখলাম যে হ্যাঁ ব্রাজিল জিততেছে, আমাকে একটা ফুটবলও কিনা দেওয়া হলো। আমি দেখলাম যে না, ব্রাজিল জিতা গেল, মানে ব্রাজিলের টিম জিতা গেল। আমি তব দেখায় গেলাম যে আমি লাইফে কোনো কিছু সাপোর্ট করলাম, সাপোর্ট করে জিতে গেছি। এবং দ্যাট ইয়ার আমার কাছে খুবই স্পেশাল। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি হচ্ছে গিয়ে তোমার বয়েজ স্কুলে প্লেজে আসছি ওই বছর। মানে আমি ক্লাস 2-তে প্লেস করে হচ্ছে ঘুরছি, ক্লাস 2-তে আমি সেকেন্ড হয়েছিলাম ফাইনালে। পরে ক্লাস 3-তে আমার রোল 2 হয়েছে। আমি এরকম স্টুডেন্ট ওখানে যাই গেছি, এবং ওই বছরে আমি দেখতেছি যে অবস্থা জিতছে। আমি তপ্তা যে রোনালদো, আমার মাথা খারাপ যে রোনালদো হইতে হইব জীবনে। এরপরে হচ্ছে গিয়ে দেখলাম পত্রিকা পড়া শুরু করলাম, তখন দেখলাম যে পত্রিকায় আসতেছে যে ফুটবল ছবি কাটতাম। ছবি কাটাটা একটা চল ছিল কিন্তু আমাদের। হ্যাঁ, ছবি কাটা, নিউজ কাটে, খেলার নিউজ কাটে রাখা। হ্যাঁ, আমি নায়িকা গোল ছবিও কাটছি। আমার পড়ার টেবিলে তো প্রচুর প্লেয়ারদের এরকম স্টিকার লাগানো। ও তখন ভাই আরেকটা জিনিস, মানে আরেকটা ফ্যাসিনেশন ছিল ছোটবেলায়, যে এই স্টিকার থেকে মনে পড়ে ঈদের কার্ড বেচতো যেগুলো, ওই তো ছিল তো সবার, মানে ভাই যে জিনিসটা ছাওয়া হয়ে গেল, নাই হয়ে গেল। ঈদের কার্ডের যে একটা অন্টারপ্রেনারশিপ চলে গেছিল আমরা বাংলাদেশে, কিন্তু এখনো 2-1টা বইছে দেখছি আমি। ঠিক আছে, এটা কিন্তু একটা ভালো ভালো কেসটা নাই ভাই, আমারও কিনতে ভালো লাগবে না। উদ্যোক্তা ছিল, কিন্তু আমি দেখছি বন্ধু বান্ধব উদ্যোগ নিত, এবং তারা কয়েকটা কার্ড ছিল না, খুললে লাইট মাইট জ্বলতো, সাউন্ড মাউন্ড করতো। শুরু করলেই হয় এরকম, স্টার্ট আপ বাটা করা শুরু করলেই হয়, সুন্দর সুন্দর কার্ডের মাটা আইডিয়া করে দিলেই হ্যাঁ, মানে তুমি যদি তোমার সামনে পাও হ্যাঁ অ্যাড ওয়াইজ আসতেছে, তুমি কিন্তু নিতেও পারো। কিন্তু প্লেসটা মানে ডেড বিজনেস আইডিয়া, ভালো বিজনেস আইডিয়া, আমাদের নিজস্ব চিন্তা করা উচিত। আমার স্কুলে একটা বন্ধু ছিল এরকম একটা বানাইতো, নাম হলো অয়ন মুক্তাদি। হ্যাঁ, আমরা দেখতাম ক্লাস 7-এ থাকতে এরকম নিজে তোমার কাগজ টাগজ নিয়ে এসে ব্যস্ত নিজের সময় আমার কাছ থেকে বলাবান কিনছে।
আচ্ছা আমরা ওয়ান ডে হচ্ছে 60 ওভার ছিল না ফার্স্টে? না সাইদোনাটা করছে তো কত সালে? 60 ওভারে হচ্ছে কি সর্বোচ্চ মানে স্কোর কত হয়েছে? এক্স্যাক্টলি জানা না ভাই, বাট এটা 300-র আশেপাশেই। আচ্ছা 60 ওভারে কি মানে যখন ওই যে ওয়েস্ট ইন্ডিজ জিতছে ওই সময় কি ওরা 300 করে জিতছে না? 300 স্কোর তো হয় নাই। 180 করছিল 83-র বিশ্বকাপে ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ চেস করতে পারেনি 60 ওভারে। তার মানে 200-250 হইলে শিওর শট ছিল। তার মানে জিনিসটা চিন্তা করে দেখো, খেলাটা ওই সময়ও তোমার টেস্ট ভাইবে ছিল, যে 183ও কিন্তু টেস্টে একটা বিশাল স্কোর। খেলা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে টি-20 আসার পর। এখন দেখো ওয়ান ডে কিন্তু 50 ওভারে বিশাল চেজ হয়ে যায়, এবং মানুষ হচ্ছে কি সেটা চেস করেও ফেলে। ওয়ার্ল্ড কাপে না হোক, এখন তো ভাই আপনার কম্পিটিশন বেশি, কারণ এখন আপনার সাপ্লাই বেশি, প্লেয়ার্সদের সাপ্লাই আপনার অনেক হয়ে গেছে এখন এবং নিজেরই সবাই প্রমাণ করতে চায়। এখানে পারফেক্ট কম্পিটিটিভ আপনার একটা মার্কেট চলে, ঠিক আছে, সবাই এখানে জানে যে এটা একটা ইন্ডাস্ট্রি আছে। আর ম্যাক্সিমাম মাঠে ভাই বোলিং ফ্রেন্ডলি এবং এই জন্য ওর স্কোর করতে হবে, মানে ওর তো টিকে থাকতে হলে আর ভালো খেলতে হবে। এখানে সবাই ভালো খেলে, এখানে একটা বিজনেস পার্সপেক্টিভ আছে, ঠিক আছে। যত ভালো মানে ব্যাটিং হবে তত বেশি দর্শক বাড়তে থাকবে। আগে কয়টা প্লেয়ার ছিল ইন্ডিয়া, ধরো কয়টা প্লেয়ারই ছিল ইন্ডিয়ারও, যদি আমি প্লেয়ার ধরি যেই বড় যে বিগ নেমগুলা, এই সচিন, দ্রাবিড়, গাঙ্গুলি, লক্ষণ, সেহওয়াগ, ইউবরাজ, ধোনি, এদেরকে বাদ দিলে আর কয়টা নাম কাও দিয়ে আমারে, হ্যাঁ গ্রেট ওই সময়ের আর নাম নাই। এখনো দেখো কত নাম, এটা তো গ্রেট না হ্যাঁ ভাই, গ্রেট না, কিন্তু এরা প্রত্যেকেই কিন্তু গ্রেট হইতে পারে, দে হ্যাভ পটেনশিয়াল। এরা জায়গা পায় না, ওই যে এরা যে কন্টিনিউটিটা পাইছে। ধরো সাউথ আফ্রিকায় যে জ্যাক ক্যালিস, গ্রেম স্মিথ, ওরা যেভাবে কন্টিনিউ সব কিছু ওদের মতো করে চলছে, ওদেরকে রাইখা পরে নিয়ম হয়েছে। হ্যাঁ ওদেরকে সেন্টার করে প্ল্যান হয়েছে, তার মানে ওরা সবাই জানে যে ওরা ভালো খেলবে, তো এদেরকে দিয়ে প্ল্যান হয়েছে। সেটা হয়েছে কেন যে ওরা ওই সুযোগটা ইন্ডাস্ট্রিটা ছোট পারভেজ আমি একজন প্রোটিয়া ফ্যান, আমি এখানে একটা হচ্ছে কি আমার একটা অবজেকশন আছে। অবজেকশনটা হচ্ছে কি, সাউথ আফ্রিকাতে ক্রিকেট কোনো খেলা না, সাউথ আফ্রিকাতে খেলা হচ্ছে রাগবি। সাবকন্টিনেন্টে ক্রিকেট যেরকম মেইন খেলা, ওখানে মেইন খেলা কিন্তু ওরা খেলতেছে রাগবি। ফলে এই যে ক্রিকেট খেলবে, ক্রিকেট খেলার লোকই কম। গ্র্যাম স্মিথ অনেকদিন চান্স পাইছে, ব্যাপারটা এটাও যেমন একটা সত্যি, গ্র্যাম স্মিথে আবার হচ্ছে কি কোনো অপোনেন্ট নাই মার্কেটে, এটা আর একটা সত্যি। ইন্ডাস্ট্রিটা ছোট ছিল ভাই। হ্যাঁ মানে সাউথ আফ্রিকার কিন্তু এরকম কোনো প্রোডাকশন নেই তখন। হইতে না দেওয়াও কিন্তু একটা ব্যাপার, ওই আলাপটাও আছে ভাই। উই আর অল হিউম্যান ইনডিড। হ্যাঁ আপনি এটা পাবেন, আপনি কিছু আছে গল্প টল্প আছে, এটা আপনি আপনাকে আরো ভালো বলতে পারবেন। না আমি জিনিসটা যে মার্কেট থেকে চিন্তা করলাম, পিয়ান হয়তো আমাকে ক্রিকেট এক্সপ্লেনেশন দিতে পারবে না, পিয়ান অনেক ভালো এক্সপ্লেনেশন দিচ্ছে। পিয়ান আমাকে একটা জিনিস খুব ভালো মতো বুঝাইছে যে মার্কেট যখন এক্সপ্যান্ড হয়, মানুষের কাছে যখনই টাকা পয়সা বেশি আসে, ওই সময় হচ্ছে মানুষ বেশি খেলাধুলা দেখতে যায়, এবং সেই খেলাধুলার একটা নির্দিষ্ট ক্লাস আছে। ফুটবল হচ্ছে সবচেয়ে চিপ খেলা, মানে একদম ওয়ার্কিং ক্লাস পিপলের খেলা। আর হচ্ছে কি আবার টেনিস মেনিস কিন্তু হচ্ছে কি যারা রোলেক্স মোলেক্স পড়বে, ওমেগা টোমেগা ঘড়ি পড়বে, যারা কোনো ক্রাউড নিতে পারে না, তারা হচ্ছে ওই রকম একটা টিকিট কাইটা ছোট একটা গ্রাউন্ডে খেলা দেখতে যাবে, বৈশা থাকবে। এমনও হইতে পারে তোমার পাশে সিটে বৈশা আছে হচ্ছে গিয়ে কোনো ব্রিটিশ রয়্যাল পার্সোনাল, তোমার পাশে তো গলফ খেলবে, ঠিক আছে। আপনি দেখেন দাবা খেলার মানে দর্শক কয়জন থাকে, খুবই কম। এটা কিন্তু বিশাল বড় খেলাটাই তো ওইরকম স্পেস বা ওইরকম এরিয়াটা পাও না তুমি, দর্শক তোমার ওই গ্ল্যামারটা নাই। এবং দাবা খেলা কিন্তু কারা জিতেছে, সেই রিচ লোকরা, রসচাইল টাইপের লোকজন কিন্তু হচ্ছে ওখানে, কারণ দে ইজ মানে ও যে খেতেছে ওর ফ্যান কিছু একটা, ওর ফ্যাসিনেশন আছে অন্যরকমের। আর তার মধ্যে দেখো দাবা খেলার এরিয়াটা কিন্তু খুবই ছোট, তো তুমি যদি দেখতে চাও দুইটা মানুষ খেলতেছে, আমাকে জাস্ট দাঁড়াই ভাই দেখতে হবে। এবং আমার মনে হয় স্ক্রিনে দেখো চারটা পাঁচটা রসচাইল টাইপ ছাড়া কেউ মানে ওই পাশে দাঁড়ানোর মতো ক্ষমতা রাখবে না, কারণ ওই টাইপের টাকা দেওয়া লাগবে তাদেরকে। ওটা খুবই তো ক্রুশিয়াল একটা গেম দাবা ভাই। আমার কাছে যেটা মনে হয় দাবা খুবই চিন্তা শক্তি, মানে স্মার্টনেস, অনেক বুদ্ধিশুদ্ধি খাটাই খেলতে হয়। এই জিনিসটা মানুষের কম, এর জন্য দর্শক কম। এটা যুদ্ধের খেলা এবং কেউ স্ট্র্যাটেজিক্যাল খেলা, এবং স্ট্র্যাটেজি সবার দ্বারা হয় না, সবার দ্বারা ম্যাচ পিপলের জন্য স্ট্র্যাটেজি না। আচ্ছা, তো দাবা একটা ভালো জিনিস এবং খুব ক্লাসি একটা জিনিস। আমি দেখতাম দাবা তো অনেকেই খেলতো, আমি দাবা খেলা অনেক পরে শিখছি, আমি রিসেন্টলি দাবা খেলা শিখছি। এখনো চাল জানি ভাই, দাবা খেলা শিখছি বলতে চাল জানি, হ্যাঁ চাল জানি, এইটাই এটা এমনি চলে, কোনটা কত ঘর কিভাবে যায় এইটা আমি শিখছি, এবং খেলা কিছুক্ষণ চালাই নিতে পারি। কিছু ওপেনিং জানি যে এটা এরকম ওপেনিং, ফার্স্ট ফিউ মুভস
ইউ ডু দিস, এতটুকু জানি। আপনার কি সিসিলিয়ান ডিফেন্স আছে, ইংলিশ ওপেনিং আছে, হ্যাঁ, কুইন্স গ্যাম্বিট আছে। পারভেজ, আমি অলওয়েজ ডিফারেন্ট খেলা দিই এবং জাতা খেলা দিই। জাতা খেলা। এবং এটা আমি কেন করি, আমি আমার কাছে মনে হয় কি আমার আসলে হারানোর কিছু নাই, এবং এটা হচ্ছে দাবা খেলা, এবং আমি কতক্ষণ যুদ্ধ চালা নিতে পারি। এবং আমি আমার যত বন্ধু বান্ধবের সাথে খেলছি ম্যাক্সিমাম সর্বোচ্চ যে ড্র হয়েছে, চেকমেট দেওয়ার চান্সেস খুব কম। এটা হলো পজিশনিং ভাই, আপনার এটা কোর্ট, হ্যাঁ, ইউ হ্যাভ টু হোল্ড ইউর গ্রাউন্ড। আপনার ডিফেন্স লাইন আপ যদি আপনার স্ট্রং জোনে থাকে, আপনার পজিশনগুলো যদি আপনার হাতে থাকে, তাহলে আপনার খেলা আপনার কন্ট্রোল।